প্রিয় সুধী দর্শক মন্ডলী, আমরা চলে এলাম প্রতিদিনকার আয়োজন দৈনিক আড্ডাবাজি। আজকে পর্ব 6। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে, আমার সাথে অতিথি হিসেবে আছে একজন সিঙ্গার, মিউজিশিয়ান এবং ফটোগ্রাফার কাইয়ুম রেজা। চলুন তার ছোট্ট একটা পরিচিতি পরে আমরা আমাদের আড্ডাবাজি শুরু করব। আশা করছি যে যেখান থেকে দেখছেন আহ আহ, সকলেই আপনাদের মন্তব্য এবং মতামত, আপনাদের আহ, মনে কোনো প্রশ্ন থাকলে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, কাইয়ুম রেজা জন্ম সাতক্ষীরা শহর। তারপরে পড়াশোনা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে। এছাড়া তিনি থিসিস করেছেন মাস্টার মাস্টার প্রজেক্ট স্বাধীনতার পরে মিউজিক টেস্টের চেঞ্জ, এই বিষয়টা নিয়ে কাজ করেছেন। ট্রান্সলেশন নিয়ে বেশিরভাগ। শেষে ফটোগ্রাফি ইনস্টিটিউটে কাজ করেছে বছর দেড়েক। আর এখন শখের হিসেবে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি প্রফেশনালি মিউজিক ইনস্ট্রাক্টর হিসেবে ৩-৪ বছর ধরে কাজ করছেন। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আজকে আমাদের সাথে আছে অতিথি কাইয়ুম রেজা, একজন গায়ক, একজন সঙ্গীতজ্ঞ, একজন ছবিয়াল বলা চলে। তো রেজা ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আসলে ডাকার জন্য। আর আপনি যে বিশেষণগুলো আসলে অ্যাড করলেন, আমি জানি না আসলে এই বিশেষণগুলো আমার জন্য প্রযোজ্য কিনা। তবে এগুলো আমার শখ, এটা আমি বলতে পারি। এটা আমাকে মানে তাড়া করে আর কি, প্যাশন বলা যেতে পারে। আর আসলে এরকম ডিরেক্টলি এরকম উপাধি থেকে আমি প্রিফার করি যে না, এগুলো আমার শখ, এভাবে বলতে আর কি। জিনিসগুলো নিয়ে থাকি হ্যাঁ, সেটা ব্যক্তিগত জীবনে শখ। আনন্দের জন্য। শখ থেকেই আস্তে আস্তে নতুন কিছু তৈরি হবে, আমরা সেটাই কামনা করছি, আশা করছি। যেহেতু মোটামুটি একটা পথ চলে এখনো তারুণ্যের সাথে এখনো আপনার সেই কাজগুলো, শখগুলো চালিয়ে রাখছেন। আশা করছি এটা একসময় পেশাদারিত্বে রূপান্তরিত হবে। তো যাই হোক, আমাদের কুশল বিনিময় পর্ব শেষ হলো। প্রথমেই আড্ডাবাজির এই আয়োজনে আপনার শুরুর ছোট্ট করে শুরুর ইতিহাসটা শুনতে চাই, যে কিভাবে গানে আসা হলো, কিংবা ছবির ব্যাপারে কখন ঢোকা হলো, মিউজিক নিয়ে কাজ করার চিন্তা ভাবনা কখন কিভাবে শুরু হলো, আমাদের একটু বলুন। আমার আসলে কোনো কিছু নিয়েই কাজ করার কোনো চিন্তা ভাবনা ছিল না ছোটবেলায়। ছোটবেলা বলতে আমি বোঝাচ্ছি ক্লাস 5 ক্লাস 6, যখন থেকে মোটামুটি গান শোনাটা বোঝা যায়, যখন থেকে ছবি তোলার বিষয়টা মানে মানুষ যখন বুঝতে শেখে, তখন থেকে আসলে এটা নিয়ে কাজ করব কি কাজ করব না, এটার থেকে যে জিনিসটা আমাকে প্যারা দিত, যে যখন কোনো হুম। গান শুনতেছি, বিশেষ করে ছোটবেলায় বেশিরভাগ গান শুনতাম। আব্বা যখন রেডিওতে গান শুনতো কিংবা ক্যাসেট প্লেয়ারে গান শুনতো, বিশেষ করে মান্না দে, সতীনাথ, এইসব যখন গান শুনতো, এবং কিছু কিছু সময়ে আমাদের স্কুলে যখন গান গাইতে হইতো, তখন সে দু একটা গান শিখাই দিত। তো এরকম করে একটা হুম। পর্যায়ে গিয়ে যখন বিভিন্ন আচ্ছা, আমি শিখিয়ে নিজে দিত বললেন আপনি। আপনি শিখিয়ে দিত বললেন তো, আঙ্কেল কি গান উনিও মোটামুটি পারেন আর কি? উনার কখনো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তবে উনি এত বেশি ভালোবাসতেন গান যে উনি আসলে প্রত্যেকটা নোট টাচ করে উনি গান গাইতেন উনার ইয়াং বয়সে আর কি। তারপরে আচ্ছা, আমাকে আচ্ছা, টুকটাক গান শিখাইতেন, গলাতেই, খালি গলায়, সেগুলো আচ্ছা, স্কুলে আর কি প্রেজেন্ট আচ্ছা, যাক, করতাম। বুঝেছি। আমরা যেমন মায়ের কাছে আমি আবৃত্তি শিখেছি, তিনিও প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেননি, কিন্তু আবৃত্তি শিখে না, শিখে বিভিন্ন অকেশনে, প্রোগ্রামে, প্রতিযোগিতায় পড়তেন। তো চলুন কন্টিনিউ করুন। তো আমি যখন আহ, নিজের জন্য গান শোনা শুরু করলাম, তখন বাংলাদেশের তৎকালীন ব্যান্ডের গানগুলো, তারপরে আমাদের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যারের গান, জেমস স্যারের গান যখন আমরা শুনতে শুরু করলাম, তখন আমার মাঝে মাঝেই শুধু এই পীড়াটা কাজ করতো যে একটা গান আমি শুনতেছি কিন্তু আমার শুনতে আসলে ভালো লাগতেছে না, আমার প্রিয় গান। তা আমি পরে হুম। আসলে বিষয়টা বের করলাম যে যখন আমি কোনো গান গাইতে পারছি না, কিংবা সেটার সাথে কোঅপারেট করতে পারছি না, কিংবা একটু গুনগুন করতে পারছি না, গলা মিলাইতে পারতেছি না, তখন সেই গান শুনতে আমার কেমন লাগতো। এটা একটা ব্যক্তিগত অনুভূতি। তো সেই জায়গা থেকে হুম। আমার মনে হইলো যে আমার আমার যদি কোনো গান ভালো করে শুনতে হয় কিংবা আনন্দ নিতে হয়, ওই গানটা একটু হইলেও আমার আমার একটু গাওয়ার চেষ্টা করতে হবে, তা না হলে আমি ওইটার সাথে সম্পর্ক তৈরি করতে পারছি না। তো এইরকম করে অজান্তেই আর কি আমি ওই টুকটাক হুম। করে বিভিন্ন গান কপি করতে করতে, গান গাইতে গাইতে, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক, এইভাবে আর কি, যে হ্যাঁ। কোনো গান শুনলেই প্রথমে আমার মাথায় আসতো যে এই গানটা আমি তাহলে একটা লাইন গাইতে হবে, না হলে এই গানটা শোনার যোগ্যতা আসলে আমার নাই। আমার ব্যক্তিগত অনুভূতি এইভাবে কাজ করতো, যে কারণে আস্তে 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 আসলে গানটার ভেতরে ঢোকা।
এরকম করে। আচ্ছা, তারপরে আচ্ছা, গিয়ে আচ্ছা, আমি আচ্ছা। যখন ক্লাস 10 এ যখন আম উঠি তখন আসলে মনে হইলো যে না আমার আসলে শেখার দরকার। আমি যখন আমার জানার বাইরে কোনো কিছু চলে যাচ্ছে আমি পারছি না, আমার আসলে গুরু দরকার। তখন হুম, মনে হুম, হলো যে হুম। আমার এবার গুরুর দ্বারস্থ হতে হবে। তো বাসায় বলে তো কয়ে আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হুম, হয় যে যেকোনো ধরনের আর্টকে সামনে আনাটাই হচ্ছে যে খুব কঠিন একটা বিষয়। কারণ সারভাইভাল এর বিষয় থাকে, সেটা নিয়ে হুম। প্রস্তুতির বিষয় থাকে, পড়াশোনা, চাকরি, বহু কিছু। তো সেরকম কঠিন ছিল। কঠিন থাকার পরে 8-9 থেকে শুরু করে ক্লাস 10 এ গিয়ে আমি হচ্ছে যে আমার স্কুল ছুটি হতো 4 টায়। আমি একটা একাডেমিতে ভর্তি হলাম। তারপরে কিছুদিন ওখানে কন্টিনিউ করার পরে মা যখন দেখলো যে না ও নিজে থেকে শিখতেছে আগ্রহ, তখন আমাকে আরেকটা ভালো একাডেমিতে ভর্তি করলো দিল, যেটা এখানে নাম নজরুল একাডেমি বলে একটা একাডেমি ছিল। আচ্ছা, তো আচ্ছা, ওখানে খুব দারুণ একজন গুরু ছিলেন। তার হাত দিয়েই মূলত হচ্ছে যে গানের গ্রামাটিক্যাল অংশের ভিতরে ঢোকা আমার। তো এইটা আচ্ছা, আচ্ছা। তার মানে বলতে শুরু পারি করি। আমরা শিকড়ের শুরুটা আমাদের ইস্টার্ন বা আমাদের যে উপমহাদেশীয় ক্লাসিক গান থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। উপমহাদেশীয় এই গানের মোগলের সাথে একটু হ্যাঁ, একটু যোগ করি। সেটা হচ্ছে এই হ্যাঁ, হ্যাঁ, গানটা যে একটু বড় হওয়ার পরে যখন অনেকের গান শুনছেন বিভিন্ন শিল্পী ব্যান্ডের কিংবা ক্লাসিক কিংবা পুরোনো দিনের, তো কোন শিল্পী আপনাকে বেশি ইন্সপিরেশন জোগাতো যে না আমিও গান করব বা আমার গান করা উচিত, আমার এর গান ভালো লাগে। আ এরকম কোনো ইন্সপিরেশন কোনো শিল্পী বা কেউ আছেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আছে। ছোটবেলা থেকে আ যে গানগুলো সবসময় কানে বেজে গেছে, সেই গানগুলো সবসময় কানে লেগেছিল। যেরকম ওই সময়কার বাংলা ছায়াছবির কিছু গান, যেটা এখনো চলে কিংবা অনেকে নতুন করে করছেন। তারপরে এই যে সতীনাথ, তারপরে হচ্ছে মান্না দে এবং আরো এই জাতীয় এই ঘরানার যত কিছু এগুলো সব কানে লেগেছিল। তারপরে আচ্ছা। আম ব্যান্ড মিউজিকের সাথে কিছু ছিল। কিন্তু এর মধ্যে থেকে যদি বিশেষ করে বলতে হয়, বাপ্পা মজুমদার উনার প্রত্যেকটা গানই আমার হুম, খুবই ব্রিলিয়ান্ট লাগে। আরো কিছু মানুষ ছিল যেমন জেমসের কিছু গান আছে কালজয়ী, যেগুলো থেকে আসলে শিখতেই হয়। কিছু গান শিখতে হবে। গাইতে ইচ্ছা হইতো। তো এরকম করে যখন আরো বেশি কঠিন গানের দিকে গেলাম, তখন বড় হওয়ার সাথে আরো কিছু নতুন গান বের হলো সমসাময়িক। যেমন তার মধ্যে হুম, মিফতা জামান একজন আছে, বিজয় মামুন আছে, তারপরে আশিকুজ্জামান টুলু নামে একজন আছে। যে গানগুলো দেখা যাচ্ছে যে এই সময়ের জেন জি জেনারেশন হয়তোবা সেটার সংযোগটা হয়তোবা অতটা নেই। কিন্তু আমরা ওই সময় পাওয়ার কারণে এই গানগুলো, ওই সময়ের গানগুলো আসলে আমাদেরকে অনেক হেল্প করছে শিখতে। যে না এরকম, আচ্ছা, এরকম আচ্ছা, করতে হবে। আচ্ছা। তারপরে আস্তে আচ্ছা, ধীরে তার মানে আস্তে ধীরে এগুলো ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে এবং হুম, সামনে এগোনোর জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। তো যাই হোক, হ্যাঁ, আরো কথা শুনবো। শ্রোতা দর্শক যারা আছে তারা যেহেতু শিল্পীকে পেয়েছে, একজন গায়ককে, মিউজিশিয়ানকে পেয়েছে, গান শুনতে চাইবে এটাই স্বাভাবিক। এবং যতগুলো আর্টের মাধ্যম আছে তার ভেতরে জনপ্রিয় একটা মাধ্যম হচ্ছে মিউজিক। তো ১ম এ কি গান শোনাচ্ছেন? কি গান শুনবো আমরা? আচ্ছা গান শোনানোর আগে আমি একটু ছোট্ট একটা কথা বলে নেই। সেটা হচ্ছে এই, ইউনিভার্সিটিতে ওঠার পরে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরের থেকে আমি আমার যে ক্লাসিক্যালের যে আ প্র্যাকটিসটা ছিল সেটা বাদ দিয়ে আমি হয়ে গেলাম স্টেজের পিছনের মানুষ। বাজানোর মানুষ হয়ে গেলাম। আচ্ছা, সামনে সবাই মিউজিশিয়ান। গাইত। হ্যাঁ। তো এটা আচ্ছা, করতে, আচ্ছা। করতে দেখা যাচ্ছে যে নিজের জন্য গাওয়া খুব কম হইছে। নিজের জন্য গাওয়া কম হইছে, এইজন্য যখন নিজের জন্য দরকার হইতো তখন গাইতাম। সেই জায়গা থেকে ২ ১ টো অল্প একটু একটু আধটু অভ্যাস আছে এবং ভুল ত্রুটি হবে। সেজন্য আগের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জাস্ট আচ্ছা, আড্ডার ভুল খাতিরে ত্রুটি যতটুকু ক্ষমা পারি। সুন্দর দৃষ্টিতে আমি বলি, ভুল ত্রুটি আমাদের শ্রোতা দর্শক যারা আছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন গান শুরু করি। হ্যাঁ। আচ্ছা গানটা হচ্ছে বাংলাদেশের খুবই পরিচিত একটা গান। এটা হচ্ছে মিফতা জামানের একটা গান, চির অধরা গানটার নাম। গানটা হচ্ছে সবাই গাইতে চেষ্টা করে যারাই মোটামুটি গিটার বাজায় কিংবা মোটামুটি মিউজিক করে এই বর্তমান সময়ের ঘরানার। তো হুম, এই জন্য সবাই কানেক্ট করতে পারবে। এই জন্য আমি গানটা একটু চেষ্টা করতেছি। হ্যাঁ, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। গিটারটা বোধহয় আরেকটু বাড়তে পারে যদি সম্ভব হয়। স্ট্রোক গুলো একটু
আমি একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, আমি গানের মধ্যে আছি। তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে করে আমি হয়তো যাব হারিয়ে, চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে, একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে, ডাকবে না তুমি জানি কোনদিন, তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন, হবে না মলিন। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমায় নিষ্পাপ মুখানি, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়, ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠা, আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমার, ভালোবাসবো তোমার। হাজার বছরে এমনি করে আকাশের চারটা আলো দেবে, আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে, তবু এ অসহায় আমি ভালোবাসবো তোমাকে, শুধু যে তোমাকে ভালোবাসবো তোমাকে। ধন্যবাদ। বাহ, বাহ, চমৎকার! এই গান আমিও শুনেছি, খুবই পছন্দের একটা গান। ভালো লাগলো। রেজা ভাই, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা দর্শক অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই আসছেন যাচ্ছেন, সকলকেই অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের সাথে আছে শিল্পী কায়ুম রেজা, তার সাথে আলাপ হচ্ছে, আলাপের ফাঁকে ফাঁকে গান হচ্ছে। তো এখন আপনি গিটার বাজালেন, কিন্তু গানটা বোধহয় ক্লাসিক ধরনের বা আমাদের এদিককার সুর। তো এই যে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন একটা কম্বো করে এখন এই মিউজিকের যে প্রচলন চলছে আমাদের দেশে, ভারত উপমহাদেশে, কিংবা আমরা যেটা দেখছি, এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আর কখন কিভাবে আমাদের কালচারে, সংস্কৃতিতে এটা শুরু হলো, এই ধরনের মিক্স পথ চলাটা? আচ্ছা, এটা হচ্ছে খুব স্পেসিফিক একটা অনুভূতির জায়গা থেকে বিষয়টা আসলে দাঁড়ায়। খুব সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই, আমি আমার ক্ষেত্রে দিয়ে জানি, সেটা হচ্ছে যে আপনি একটা অনুভূতি আসলে আহ, বাইরে নিয়ে আসতে চান। কারণ হুম। আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে খুব আন করা একটা জিনিস আমার বাইরে বের করার দরকার, যে অনুভূতিটা আসলে ভাষা কিংবা
বর্ডার লাইন সবকিছু ভেদ করে আমাদের কিছু বেসিক অনুভূতি আছে। আনন্দের অনুভূতি আছে, কান্নার অনুভূতি আছে, মিশ্র অনুভূতি আছে। এখন এইটাকে আসলে বহু যুগ ধরে, বহু কাল ধরে ওয়েস্টার্নরা একরকম ভাবে রিপ্রেজেন্ট করে, আমাদের এখানে রিপ্রেজেন্ট করে আরেক রকম করে। আমাদের এখানে এক ভাষায় রিপ্রেজেন্ট করা হয়, তাদের ওখানে আরেক ভাষায় রিপ্রেজেন্ট করা হয়, যদিও বেসিক কিছু পার্থক্য থাকে গ্রামাটিক্যালে। কিন্তু যখন আপনি আপনার হুম। অনুভূতিটাকে বাইরে নিয়ে আসতে চাইবেন, তখন আপনি সব থেকে বেস্ট সিনারিও কেসের সমস্ত প্রকার অ্যাভেলেবিলিটি আপনি জোগাড় করার চেষ্টা করবেন, যে এটা আসলে আমি কিভাবে আসলে বাইরে হুম। পৃথিবীতে জন্ম দেবো, বিষয়টা হচ্ছে এরকম। সেই জায়গা থেকে আচ্ছা। এই যে গানটা ইস্টার্ন অনুভূতির ঘরানার মনে হচ্ছে, আবার আমি প্লে করতেছি একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, আমার কাছে মনে হয় হ্যাঁ। আলটিমেটলি সবকিছু কানেক্টেড। আমরা কিভাবে কোলাবোরেট করছি। হুম, অঞ্জন দত্ত যেভাবে দেখিয়ে গেছেন যে না, গিটার এভাবেও দেখানো যায়। আমাদের দেশের পথিকৃৎ নিলয় দাস যেভাবে রক অ্যান্ড রোল গিটার দিয়ে দেখাই গেছেন যে না, বাংলা গানও সম্ভব। এখন এসে যেটা সম্ভব। হচ্ছে যে এখন এটার অ্যাভেলেবিলিটি এবং শেখার এবং এক্সপ্লোর করার সুযোগ এত বেশি বেড়ে গেছে ইন্টারনেটের সময়। এখন মানুষ সবগুলোকে কানেক্ট করতে পারছে, সেটা আমাদের ইস্টার্ন হোক আর ওয়েস্টার্ন হোক, দুটোর একটা মধ্যেখানে আসতে পারছে, দুটো গ্রামাটিক্যাল একটা জয়েন্টে আসতে পারছে, একটা পয়েন্টে আসতে পারছে। সেই জায়গা থেকে তখন সেটাকে কোলাবোরেট করে কিভাবে আমাদের এই অনুভূতিটাও যাবে, একই সাথে বৈশ্বিক যে অনুভূতি সেটা একসাথে করে একটা রিফ্রেশিং কোনো কিছু তৈরি করা যায়, সেটা এখন হচ্ছে। যেটাকে এখন অনেকেই বলতেছে যে একটা মিক্স কালচার, কিন্তু আলটিমেটলি এটা একটা পর্যায়ে যাচ্ছে যেখানে শুধুমাত্র সুন্দর অনুভূতি, যেখানে ভাষা গুরুত্বপূর্ণ না, সেইভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে। এবং কিছু মানুষ এর পিছনে কাজ করছে, কিছু মানুষ এটার আবার অপব্যবহার করছে। যারা কাজ করছেন তারা আসলে কাজ করেই যাচ্ছেন। এই গানটাও তেমন আচ্ছা, একটা আচ্ছা। গান যে যারা দেখাইছে না, যে না এভাবেও সম্ভব। না, এগুলো হচ্ছে না আমাদের কালচার ওয়াইজ আমরা অনেক কিছু দেখতে পারি মফস্বল শহর গ্রাম দিয়ে। আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানি না বা পেয়েছেন কিনা, আমরা যেমন এক সময় বাচ্চুর গান আসতো, কনসার্টে যেতাম এবং আমাদের বাবা মারা এসব গানকে বলতো যে আসলে এগুলো কোনো গানের পর্যায়ে হলো, আমাদের তো তখন হ্যাঁ, হ্যাঁ, বাচ্চু জেমস মানে আমাদের মাথা নষ্ট। তো এই যে একটা হ্যাঁ, ব্যাপার ছিল, এটা অবশ্যই থাকে নতুন কিছু যখন হয়, অতীতের অনেকেই সেটাকে, যেমন আমরা দেখি আজকে যেসব গানকে আমরা বলি এগুলো আইকনিক সং, লিজেন্ড হয়ে গেছে, তারা করেছেন, তারা হয়তো ওই সময়ের যারা সিনিয়র ছিলেন, জ্যেষ্ঠ ছিলেন, তারা ওভাবে গ্রহণ করেননি। তো এই যে ব্যাপারটা, এটা আপনারা পেয়েছেন কিনা, এই কারণেই এই প্রশ্নটা করা। তো বা হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে মূল মূল উদ্দেশ্য এই প্রশ্নের। তো যাই হোক, না এরকম, এখন এটা আহ, এটা 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 এটার একটা, বাধা আমরাও পেয়েছি। মানে আমরা মানে দেখা যাচ্ছে যে বাসায় সাউন্ড বক্স আমি তৈরি করছি, কিন্তু আমি ওপেনলি আয় বাচ্চুর স্যারের গান শুনতে পারতেছি না। কারণ শুনলেই দেখা যাচ্ছে যে হ্যাঁ, আব্বা বলতে রেগে যে যায়। এগুলা কি গান, শুধু এগুলা চিল্লায়, কি? শুধু মিউজিক মিউজিক, শুধু গান বাকেট নেই। ট্যাঙ্ক বকেট হ্যাঁ, ট্যাঙ্ক এরকম বহু কথা আছে। এবং আমি কোনো ওস্তাদের নাম নিতে চাই না, বা বিভিন্ন সময় ওস্তাদরাও বলেছেন বা একটা পর্যায়ে গিয়ে এরকমও কথা হয়েছে, এখন তো মিউজিকের একটা ভাষা তৈরি হয়েছে, যে বলছেন এভাবে, ব্যাপারটা হচ্ছে এরকম, যে গানে মানে মিউজিক অনেক বেশি লাউড, তো ওয়েস্টার্ন বা এখন আমরা যেটা দেখি, এখনো সব হচ্ছে, কিন্তু যেটা শুরু হয়েছিল শুরুর দিকে, সেটা হচ্ছে তারা বলছে যে গান কোনটা, যেটা মিউজিক ছাড়া গাওয়া যায় সেটা হচ্ছে গান। তো এখন দেখা যাচ্ছে কি, যে কিছু গান এরকম এখন আমরা দেখতে পারি মেটাল রক থেকে বা অন্যান্য, যেটা কিন্তু ইনস্ট্রুমেন্ট নির্ভর সিঙ্গিং স্টাইল। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোই বা কিভাবে দেখেন, বা এর না এটা নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, এটা নিয়ে আমার অবশ্যই নিজস্ব কিছু চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত তৈরি মানে হয়ে আছে। সেটা হচ্ছে এই যে আপনি যে একটা কথা বললেন যে একটা গান যদি গাওয়া না যায়, হ্যাঁ, সেটা যদি উইদাউট শুধুমাত্রই ইনস্ট্রুমেন্ট, দেখা খালি যাচ্ছে, গলায়। হ্যাঁ, হুম। খালি গলায় যদি গাওয়া না যায়, ইনস্ট্রুমেন্ট নাই, কিন্তু গানটা হচ্ছে না, তাহলে আসলে সেটা কি ধরনের গান কি না গান। এক্ষেত্রে আমি শুধু একটা কথা সবকিছু মিলায়ে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি গলাতে বাজান, মানে যেটাতে আমরা গাই, কিংবা আপনি গিটারে হুম। বাজান, কিংবা যে কোনো ইনস্ট্রুমেন্টে বাজান, একটা সঙ্গীত কিংবা একটা মিউজিক, সেটা যদি আসলে একটা ইনস্ট্রুমেন্ট বাদ দিলে আরেকটা ইনস্ট্রুমেন্টে যদি বাজানো না যায়, কিংবা আহ, আমি দেখা যাচ্ছে গিটারে বাজাচ্ছি, সেটা যদি আমি যদি কিবোর্ডে না বাজাতে পারি, কিংবা গিটার কিংবা কিবোর্ড আমার দুইটাই নেই, আমি শুধু গলায় ওই মিউজিকটা হাম করব, তখনই আসলে না, আমার কাছে দিন মনে শেষে হয় তো যে না, একটা কিছু একটা টিউন, তৈরি হলো। হ্যাঁ, একটা টিউন তো দাঁড় করানো হয়, সেই টিউনের হ্যাঁ, উপরেই গিটার চলতে পারে, কিবোর্ড, স্যাক্সোফোন,
মানে কি বলে, তবলায়ও আমরা কিন্তু দেখেছি যে এই যে প্রয়াত এক উস্তাদ ছিলেন জাকির হোসেন, তিনি যখন তবলা জাকির, বাজাতেন মনে হতো যে তবলা কথা বলছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ এই যে প্রয়াত শ্রদ্ধেয় জাকির হোসেন দেখেছি। তো তার মানে আমরা যেসব ইনস্ট্রুমেন্ট দিয়ে সেটা হতে পারে তবলা, ঢোল, ড্রাম, সেখানেও কিন্তু কথা বলানো সম্ভব এগুলোতে যারা হ্যাঁ মাস্টার। তার মানে একটা টিউন দাঁড় করানো হচ্ছে, সেই টিউনের উপরে গিটার দিয়েও সেটা করা যেতে পারে, গলা দিয়ে করা যেতে পারে। এখানে টিউন এবং ভাবের আদান প্রদানটা বোধহয় তাহলে মুখ্য বিষয়, হ্যাঁ, যে ইনস্ট্রুমেন্ট নাকি? যাই হোক না কেন, যদি সেটা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কম হোক বেশি হোক ইমিটেট করতে পারে, আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, তখনই মনে হয় যেন একটা ভালো কিছু দাঁড়ালো। যে না, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই কম হোক বেশি হোক ইমিটেট করতেছে অথবা একজন আরেকজনকে হেল্প করতেছে টোটাল একটা সুন্দর জিনিস বের করে নিয়ে আসার জন্য। কিন্তু একটা নেই আচ্ছা। বলে আরেকটা হচ্ছে না, এরকম যদি হয় আসলে আমারও আসলে তখন মনে হয় যে আসলে আসলে দাঁড়াচ্ছেটা কি। আলটিমেটলি দেখা যাচ্ছে আসলে, যে আমি একটা গাছের নিচে আছি, একটা ইনস্ট্রুমেন্টই অনেক হ্যাঁ। ইলেকট্রিক লিড আছে, আইকনিক লিড আছে আমাদের হুম। দেশেই, যে আমরা যখন খালি গলায় গাই তখন দেখা যাচ্ছে যে ওই লিডটার অভাব পূরণ করার জন্য আমরা গলা দিয়েই সেটা করে ফেলি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে হ্যাঁ, মনে হ্যাঁ, হয় যে হ্যাঁ। না, দিস ইজ সামথিং। দিস ইজ সামথিং, হ্যাঁ, দিস ইজ সামথিং গুড। তো যাই হোক, আমরা আলাপচারিতা তো চলবে, আরেকটু আলাপ করি, তারপর আর একটা গানে যাই। আর শ্রোতা দর্শক যারা আছেন, হ্যাঁ, আশা করছি আপনারা ভালোবাসা দেবেন আজকের অতিথি, আজকের শিল্পীকে। মন্তব্যের ঘরে আপনাদের মতামত জানাবেন। শিল্পীর কাছে কোনো প্রশ্ন থাকলে উন্মুক্ত প্রশ্ন করার জায়গা, আপনি প্রশ্ন করতে পারেন, আমি তুলে ধরবো, বাকিটা শিল্পীর ব্যাপার। তো যাই হোক, আর একটু প্রশ্ন হচ্ছে, যেটা আমরা দেখেছি এবং অনেক লেজেন্ডারি আমাদের দেশে কিংবা ইন্টারন্যাশনালি যে কথাটা আছে, যে সঙ্গীত এবং গণিত পারস্পরিক একটা মারাত্মক সম্পর্ক আছে। তো তারা এক কথায় বলতে গেলে এরকম বলে, মিউজিক ইজ এ মিউজিক লাইক এ ম্যাথমেটিক্স। তো এই ব্যাপারটাকে নিয়ে আপনার নাড়াচাড়া করা হয়েছে কিনা, আর যদি করা হয়ে থাকে তো কিভাবে এটাকে দেখবেন, আপনি রিলেট করবেন? আচ্ছা, আপনি যে লাইনটা বললেন যে মিউজিক লাইক ম্যাথ, একটা লাইন আপনি বললেন, সেই জায়গাটা হ্যাঁ। ধরে আমি আপনার প্রথম কথাটা যদি ধরি যে মিউজিকের সাথে আসলে গণিতের সম্পর্ক কি, আসলে মিউজিকের সাথে গণিতের কোনো সম্পর্কই নেই, আচ্ছা। সিম্পলি নেই। কারণ হচ্ছে আচ্ছা। মিউজিকটাই হচ্ছে গণিত, মানে এটাকে আলাদা করে আচ্ছা। দেখার আচ্ছা। কোনো আচ্ছা। সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা। গণিতই মিউজিক। মানে ম্যাথামেটিক্যালি যদি আপনি কেউ যদি ম্যাথামেটিক্যালি আসলে আগায় আলটিমেটলি সে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। এখন অনেক অ্যাডভান্সড থিওরি আছে যেগুলো হয়তো বা মানুষজন দেখে না কিংবা দেখলে হয়তো বা বুঝবে, আলটিমেটলি তারা একটা পর্যায়ে যাচ্ছে যেখানে ফ্রিকোয়েন্সির বিষয় আসতেছে, যেখানে মিউজিকের বিষয় আসতেছে। ইভেন আমরা যখন কিবোর্ডে কিংবা গিটারে কিংবা যে কোনো জায়গায় আমরা যখন কোনো কর্ড ধরতেছি, প্রত্যেকটা কর্ড যত ভেরিয়েশনস আছে না কেন, প্রত্যেকটা কর্ড একটা ম্যাথমেটিক্যাল ফরমেশন ফলো করছে। এবং সব থেকে পরিচিত যে আচ্ছা। ফরমেশনটা সবাই জানে সেটা হচ্ছে যে ফিবোনাক্কি সিকুয়েন্স। হ্যাঁ, মৌলিক সংখ্যার হ্যাঁ, একটা সিকুয়েন্স থাকে, ফিবোনাক্সি, হ্যাঁ। যেটা হুম, যেটা হুম। নর্মালি আমাদের মেজর কর্ড গুলো ফলো করে। হ্যাঁ, তো এখন আচ্ছা। ম্যাথ ম্যাথ নিয়ে যারা গবেষণা করতেছে, যারা হায়ার পর্যায়ে যারা গবেষণা করতেছে, তারা এখন মিউজিকটা নিয়েই আবার হচ্ছে যে গবেষণা করতে হচ্ছে, তাদের ইনকর্পোরেট করতে হচ্ছে অনলি বিকজ কিছু জিনিস আছে তারা মিউজিকটা এক্সিকিউট না করে ওই পর্যায়ে পৌঁছাতে পারছে না, আবার কিছু জিনিস আছে যে ম্যাথের ওই জায়গায় এক্সিকিউট না করে মিউজিকের ওই জায়গায় পৌঁছানো যাচ্ছে না। আলটিমেটলি বিষয়টা আমার কাছে আচ্ছা। মনে আচ্ছা। হয় আলাদা করার কিছু নাই। আপনি যখন হুম। আসলে আমরা আমরা এত বেশি অ্যাডভান্সড একটা প্রজাতি যে আমাদের সমস্ত কিছু অলরেডি ভেতরে আছে, যে কারণে আসলে আমরা কাউন্ট করতে চাই না। আমরা যখন বাজাচ্ছি হিসাব করছি, ব্রেন হিসাব করছে, সেটা সংখ্যায় না হোক, কিন্তু হ্যাঁ, যখন আমরা কাউন্ট সংখ্যা করতে হিসাব এক দুই করতেছি তিন চার, যখন তাল হ্যাঁ, চলে 1 2 3 4 6 7, এই যে চলছে, হ্যাঁ, ব্যাপারটা কেউ বুঝতে অজান্তেই পেরেছি গিয়ে বোধহয়। ফেলতেছে, অজান্তেই গিয়ে ফেলছে হ্যাঁ, কোনো হ্যাঁ, ভুল ছাড়া। তার মানে অলরেডি সে না জেনেই ম্যাথের মধ্যেই আছে, না জেনেই কেউ ম্যাথ করতেছে সে মিউজিকের মধ্যে আছে। বিষয়টা হচ্ছে এরকম। মিউজিকের ভিতরে। তো যাই হোক, আমরা আরো আলাপচারিতার দিকে যাব, আপনার মিউজিক নিয়ে আরো চিন্তা ভাবনা শুনবো, আপনার পরিকল্পনা শুনবো। তার আগে আর একটু গান শুনতে চাই। শ্রোতা দর্শকরা অবশ্যই গানের জন্য অপেক্ষা করছেন, আমি এটা জানি। হ্যাঁ, চলুন, এবার কি শোনাচ্ছেন? আচ্ছা, এই গানটা কলকাতার একটা ব্যান্ড আছে আমার নিজের খুব প্রিয়, সবারই হয়তো বা প্রিয়। ব্যান্ডটার নাম হচ্ছে চিলেকোঠার সেপাই। ওদের একটা আচ্ছা। খুব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আনন্দের গান আছে। গানটার নাম হচ্ছে আমি শুধু খুঁজেছি আমায়। আমি একটু চেষ্টা আচ্ছা। করছি। চলুন, চলুন। কখনো মেঘ, কখনো মাঝরাতে,
হাইওয়ে থেকে এক চিল ছাতে, কখনো মেঘ কখনো মাঝরাতে, হাইওয়ে থেকে এক চিল ছাতে, প্রতি পাতা থেকে চেনা মলাটে, আমি শুধু শুধু খুঁজেছি আমায়, রাত জাগা কত কত যে সকাল, ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল, অভাবে নাকি স্বভাবে মাতাল, আমি যে বড় খুঁজেছি আমায়, আমি যে বড় খুঁজেছি আমায়। লাগছে বড় তোমাকে ভালো, সব রঙ নাকি মনটা রাঙালো, সূর্যের সাথে রোজ জালো আলো, ঘুচে যাক যত আধার কালো, লাগছে বড় তোমাকে ভালো, সব রঙ নাকি মনটা রাঙালো, সূর্যের সাথে রোজ জালো আলো, ঘুচে যাক যত আধার কালো, এই গানটা কি তোমায় ভাবাবে, শুধু হাসি নাকি মন রাঙাবে, এই গানটা কি তোমায় ভাবাবে, শুধু হাসি নাকি মন রাঙাবে, আমি বলি যদি পারো, তুমিও খোঁজো তোমায়, তুমিও খোঁজো তোমায়, তুমিও খোঁজো তোমায়। বাহ! আরো এটা একটা একটু ছোট, দারুণ কিন্তু গান গানটা খুব শুনে ফেললাম। আনন্দের। হ্যাঁ, আনন্দের। সেটা হচ্ছে আরো একটা দারুণ গান শুনে ফেললাম এবং আপনার কণ্ঠের সাথে এবং প্রেজেন্টেশন ইজ সো নাইস। এটা আমার মনে হয়েছে। বাকিটা শ্রোতা দর্শকরা দেখবে। অনেকেই মন্তব্য করেছেন। আমরা বোধহয় চাইলে একটু মন্তব্য থেকে ঘুরে আসতে পারি। লিখেছেন হ্যাঁ, অবশ্যই। সুমনা দত্তা দাস। বাহ! বেশ ভালো গান হচ্ছে। আহ, আমাদের তানজির ভাই সম্ভবত নেটের একটু ঝামেলার কারণে আটকে গেছে। আমরা ওনাদের একটুখানি অপেক্ষা করি। তানজির ভাই সম্ভবত নেটের কোনো ঝামেলার কারণে, ইন্টারনেটের একটু ঝামেলার কারণে অফলাইন, কিংবা তার কথা ঠিক আমি শুনতে পাচ্ছি না। একটুখানি ওয়েট করি আমরা। দুঃখিত। আমি বোধহয় যেকোনো হ্যাঁ, নেটের কারণে আরকি হ্যাঁ, ফেটে আপনি এখন গিয়েছিলাম। তো শ্রোতা দুইজন দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই আসলে রাতের এই সময়টা আসলে সবাই ইন্টারনেট ইউজ করার কারণে একটু ঝামেলা হয়। আচ্ছা, উনি আসুক, আসলে কথা কি বলা যায়, আমি এমনি কিছু বাজাতে থাকি। হ্যাঁ, কাইয়ুম ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, দুঃখিত। আমি বোধহয় মন্তব্য পড়তে আসলে শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে ১ম এই বলে রাখি যন্ত্রের কিছু যন্ত্রণা থাকে। যেহেতু আমরা ইন্টারনেটে সরাসরি লাইভ করছি, তো লাইভ অনুষ্ঠানের বোধহয় কিছু সীমাবদ্ধতা থাকে। তো যেটা আরো ব্যাপার, ইদানিং সারা দেশেই বৃষ্টি হচ্ছে, ঝড় বাদল হচ্ছে। তো ঝড় বাদলের কারণে নেটটা একটু ডাউন। তো এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা বুঝবেন। তো যাই হোক, সুমনা দত্তা দাস লিখেছে, ভাই তুমি গান গাও। আরো গানের আবদার এসেছে, গান শুনবো এবং শোনাবে। সাথেই থাকুন। রাজিয়া সুলতানা লিখেছেন,
এটা বেশ ভালো ছিল। ধন্যবাদ। তাপস চক্রবর্তী লিখেছেন, আছি, দেখছি, ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। সাইমন আহমেদ লিখেছেন, শুনছি দাদা, অনেক ধন্যবাদ। রাজিয়া সুলতান আরো লিখেছেন, সাইমন আহমেদ, হৃদয়কে বোধহয় তোমাকেও শোতে দেখতে চাই। অবশ্যই। আহ, যদি গান করে আমরা গান শুনবো। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না, অবশ্যই। আর একটু গান শুনি, যেহেতু শ্রোতাদের আবদার আছে। আরো কিছু শোনান রেজা ভাই। জি, আমি একটা গানের কয়েকটা লাইন গাই, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সব জায়গায়। কিছু কিছু জায়গায় একটু মন খারাপ করার মতো বৃষ্টি হচ্ছে, তবুও এটাকে আসলে পজিটিভলি নিয়ে আসলে যতটুকু আনন্দে থাকা যায় নিজেদের জায়গা থেকে, হুম। আমি এটা অল্প গাচ্ছি। আহ, যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিনে যাই রে, কবে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘেলা দিনে একলা ঘরে কাটে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আজি ঝরে ঝড়ো ঝড়ো ঝরে বাড়ি সারাদিন, আজি যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন, আজি ঝরে ঝড়ো ঝড়ো ঝরে বাড়ি সারাদিন, আজি যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন, আজি আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, আজি আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনু মনে, হায় হায় রে দিনে যাই রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। হঠাৎ সাধু করে সাধু দু একটা সাধু। শব্দে এই আসলে এই লিরিক্স ভুল থাকতে পারে। একদম। আমি জানি আচ্ছা না। যাক, সেটা সেটা সমস্যা নেই। কিন্তু এই আর্দ্র আবহাওয়া এই গানটায় ভেসে যাবার মতোই, আর এই গানটা সবসময় ভাসিয়ে নেয়। জন্মের পর থেকে এই গান শুনছি, বোঝার পর থেকে, এবং দোলা দিয়ে যাচ্ছে। আশা করছি ভবিষ্যৎ যত প্রজন্ম আসবে এই গানে দুলতে থাকবে, সেরকম একটা গান। তো যাই হোক, জি, জি। আমরা গান আরো শুনবো। শ্রোতা দর্শক যারা আছেন তাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনারা মন্তব্যে আপনাদের মতামত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, দেখছেন। আর এই যে দৈনিক আড্ডাবাজি, এই যে ছোট্ট একটা আয়োজন, এই আয়োজনটা এই জন্যই করা, মানুষের হৃদয়ে একটু যদি আনন্দের সঞ্চার করতে পারি, মানুষ যেন সুন্দরের সাথে থাকে, আনন্দে থাকে, সেই চেষ্টাই মাত্র। তো যাই হোক, আপনাদের যদি এই দৈনিক আড্ডাবাজি ভালো লাগে, অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন কেমন লাগছে এই আয়োজন। এবং শিল্পীর কথা, শিল্পের কথা, সুন্দরের কথা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন। ভালো লাগলে লাইভটি শেয়ার করে দেবেন। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আপনার গান নিয়ে অনেক 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 আলাপ হলো, আপনার আরো অনেক বিষয় আছে। ছবি তোলার ব্যাপার, ভিডিওগ্রাফির ব্যাপার, এই ছবি তোলার শখটা কিভাবে আসলো, বা এটা নিয়ে প্রাতিষ্ঠানিক কি কি পড়াশোনা করা হয়েছে, না এটাও শুধু নিজের মন মতো শখের বশে করা? প্রাতিষ্ঠানিক না, তবে আমি এটা নিয়ে পড়াশোনা করেছি। যখন থেকে আমি বুঝলাম যে এটা আসলে আমার জানা দরকার, তখন আমি আম দেশ বিদেশের বিভিন্ন কাজ এবং যতটুকু যা পড়া যায় নিজের শখটা পূরণ করার জন্য কিংবা জানার জন্য কিংবা মানুষেরটাকে বিবেচনা করার জন্য, ততটুকু পড়াশোনা আমি করেছি নিজের থেকে, প্রাতিষ্ঠানিকভাবে না। আচ্ছা। আর তো ছবি এখন তোলাটা ফটোগ্রাফ। মূলত আসলে আমার, হ্যাঁ। জি। হুম, বলুন বলুন। এটা আসলে বলুন আমার বলুন। নস্টালজিয়া থেকে আসলে এই প্যাশনটা আসে, কারণ আমি ছোটবেলায় যে জায়গায় বড় হয়েছি, যে জায়গায় ছুটে বেড়াইছি, আসলে সেই জায়গা, সেই সিচুয়েশন, সেই দৃশ্য কিছুই নেই এখন আর।
হ্যাঁ, সবকিছু এখন ইট দিয়ে আর কি সব কাভার্ড হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। তো আমার সব সময় আসলে ওই সময়টা, ওই ছোটবেলার ওই দৃশ্যগুলো আমাকে টানে। তো আমি আসলে এটা রিক্রিয়েট করতে করতে, রিক্রিয়েট করার চিন্তা ভাবনা করতে করতে আসলে তখন মনে হলো যে না, আমার যদি আসলে রিক্রিয়েট করতে হয়, আমাকে জানতে হবে, করতে হবে, তখন আসলে একটু একটু করে ফটোগ্রাফি নিয়ে মানে ফটোগ্রাফির মধ্যে ঢোকা। আচ্ছা, এই দৃশ্য নিয়ে, আপনার দৃশ্য শব্দ নিয়ে আমার একটা পংক্তি মনে পড়ে গেল জীবনানন্দ দাশের, সম্ভবত আপনিও জানেন। জীবনানন্দ দাশের ঘোড়া কবিতার একটা পংক্তি এরকম: কেবলই দৃশ্যের জন্ম হয়। এই পংক্তিটাতে কত ভাবে, কত দিক থেকে আমাকে দোলা দেয় আমি জানি না। এই বড় মারাত্মক জিনিস। যাই হোক, আমরা আর ওদিকে না যাই, আমরা এদিকেই থাকি। তো ছবি তোলার তো আসলে বিভিন্ন ব্যাপার থাকে। ছবি তোলা নিয়ে কি কোনো বিষয় ভিত্তিক, সিরিয়াসলি বা শখের বশে হোক, কোনো বিষয় ভিত্তিক কাজ করাই হচ্ছে, নাকি যেটা মন চাচ্ছে ইচ্ছা মতন ভালো লাগছে তুলছি, তুলছি না, কোনো সাবজেক্ট ওয়াইজ কাজ করা হচ্ছে কিনা? না, আহ, একটা রূঢ় সত্য আছে যেটা আসলে বলা উচিত। সেটা হচ্ছে যে আপনি যখন এই আমাদের বর্তমান বাংলাদেশে আপনি যখন কোনো কাজ করতে যাবেন, আসলে অনেক বাধার সম্মুখীন হইতে হয়। আপনি তখনই করতে পারবেন যখন আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হওয়ার চেষ্টা করবেন, কোনো প্রফিট গেইন না করার চিন্তা ভাবনা করবেন, কেবলমাত্র তখনই আপনি কোনো আর্ট পিস তৈরি করতে পারবেন আসলে। আমার কাছে মনে হয়েছে, কারণ আচ্ছা, আমি আচ্ছা। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো সেই জায়গা থেকে আসলে আমি আমার নিজের জন্য কাজ করি, এবং আমার কাজ বলতে আমি আমার একটা আমার নিজেরই একটা প্রজেক্ট আমি করছি, একটা শর্ট ফিল্ম। আচ্ছা, সেটা সেটা আচ্ছা, একটু সময়ব্যাপী, কারণ শর্ট ফিল্মটার ডিজাইনটাই হচ্ছে যে একটু সময় লাগবে এটা তৈরি হতে। তো আমি আসলে আচ্ছা। রাশ নেই না, শর্ট আমি ফিল্মটা তাড়াহুড়ো করছি না। একটু 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 যোগ করি। শর্ট জি। ফিল্মটার যে ব্যাপারটা, এটা তো যে কোনো একটা বিষয়ের উপর, এটা কি ওয়ান কাইন্ড অফ ডকুমেন্টারি টাইপের হচ্ছে, নাকি কোনো জীবন ভিত্তিক বা প্রকৃতি ভিত্তিক, কি ধরনের হচ্ছে? যদি আপনার অসুবিধা না থাকে, আমরা আচ্ছা, জানতে এটা আগ্রহী। হচ্ছে যে না, 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 আমি 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 আমার বলতে কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে যে হুম। এটা হচ্ছে জীবন ভিত্তিক, একই সাথে প্রকৃতি, দুটোকে কানেক্ট করা। এবং আমি যদি আচ্ছা। আরো একটু ছোট করে বলি সবিস্তারে, সেটা হচ্ছে এই যে আমাদের লোয়ার ক্লাসের যে মানুষগুলা, যাদেরকে আমরা লোয়ার ক্লাস বলতেছি আমাদের বইয়ের ডেফিনেশনে, যারা দেখা যাচ্ছে যে হ্যাঁ, আহ, হ্যাঁ, হ্যাঁ। কৃষিকাজ প্রাতিষ্ঠানিক করতেছে বা কিংবা হ্যাঁ, সাংবিধানিক ডেফিনেশনে আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে যারা আর কি শারীরিক শ্রম দিয়ে কাজটা করতেছে, তো তাদের লাইফ হ্যাঁ, স্টাইল হ্যাঁ। নিয়েই হচ্ছে যে আমার এই কাজটা আর কি দাঁড়াবে। আচ্ছা, আচ্ছা। যাক, এটা শুনে খুবই ভালো লাগলো, এবং আশা করব আপনি কাজটা কন্টিনিউ করবেন। খুব শিগগিরই আমাদেরকে উপহার ইনশাল্লাহ দেবেন। আমরা দেখব। আমরা দেখতে চাই। তো জি, যাই হোক, জি, আমার দোয়া ফটোগ্রাফি চাই। নিয়ে এই ব্যাপারটা গেল। আপনার আপনার সাথে আরেকটা ব্যাপারে আলাপ করতে চাই। আমি যেটা খেয়াল করলাম, যে আপনি পড়াশোনার যে একটা থিসিস করেছেন, যে স্বাধীনতার পরে মিউজিক টেস্টের যে চেঞ্জটা, এই ব্যাপারে আপনার যে থিসিস বা আপনার যে উপলব্ধি হলো বা যেটা জানলেন, সেটা একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, সেটা হচ্ছে যে মাস্টার্সের লাস্ট সেমিস্টারে আমাদের প্রত্যেককেই না, মানে কিছু কিছু সিলেক্টেড আমাদেরকে একটা প্রজেক্ট করতে হতো, যেটা হচ্ছে যে একটা মানে ফলোড বাই এ থিসিস। হ্যাঁ, তো আমার ওটার বিষয়বস্তু ছিল এই, মানে এটা নিজে থেকেই আমার কয়েকটার মধ্যে চুজ করতে হয়েছিল, কারণ ওই বিষয়টা নিয়ে আমি আসলে কাজ করতে চাইতেছিলাম, যে আসলে আলটিমেটলি আমরা এখন যেই জায়গায় আসি, সেই জায়গায় আমাদের যে আহ, গান শোনার যে অভ্যাস কিংবা যে টেস্ট, সেটা আসলে আমরা কিভাবে হুম। পৌঁছালাম। তো বেশি আচ্ছা। পিছনে গেলে আসলে কাজটা আমি শেষ করতে পারতাম না, তো যে কারণে আমাকে একাত্তরের পর থেকে হিসাব করতে হলো, এবং একাত্তরের পর থেকে হিসাব করতে গিয়েও আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমাকে বিভিন্ন আর্কাইভে ছুটতে হয়েছে, বাংলাদেশ আর্কাইভ থেকে শুরু করে, ফিল্ম আর্কাইভ থেকে শুরু করে, ওই সময় পেপার পত্রিকা থেকে শুরু করে সবকিছু আসলে নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। এবং হ্যাঁ, আমি হ্যাঁ। সেটার জন্য কুষ্টিয়া গেছি, কুষ্টিয়ার দু একজন আম, বাউলের সাথে কথা বলেছি। তারপরে আমি আর বাংলাদেশের অন্যান্য যেসব শ্রেণী বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, কথা বলে আসলে যেটা বুঝলাম আর কি আমার এই কাজের থ্রুতে দিয়ে, হুম, হুম। সেটা হচ্ছে যে আমাদের আহ, অর্থনীতি আমাদের আসলে মিউজিক টেস্টের উপরে অনেক বেশি প্রভাব রাখছে। এবং আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। অর্থনীতির কারণে আমাদের আমাদের যে লোকসঙ্গীত যেটা, হুম, যেহেতু হুম, হুম। তখন পর্যন্ত, এখান থেকে আমি যদি 10 বছর আগের কথা হিসাব করি, 10 বছর আসলে অনেক পরিবর্তন হয়েছে, তো তুমি 10 বছর আগের কথা হিসাব করি, 10 বছর আগ পর্যন্ত আসলে আমাদের আম, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা সব থেকে বেশি।
আচ্ছা। তো সেখানে আসলে যে গানগুলো চলে আসছে, যে আমাদের লোকসঙ্গীত যেমন ভাটিয়ালি কিংবা অন্যান্য যেসব লোকগান কিংবা লালন সাঁইজির ভাটিয়ালি, গান। ভাওয়াইয়া, হ্যাঁ, মুর্শিদি, হ্যাঁ, গম্ভীরা, হ্যাঁ, এরকম বিভিন্ন হ্যাঁ, গান আছে আর কি। হ্যাঁ, বলুন। লালন সাঁইজির গান, তারপরে হ্যাঁ, এই সমস্ত গান সাথে হচ্ছে একটু আধুনিকতার ছোঁয়া পেয়ে দেশাত্মবোধক যে গানগুলো এভাবে আমাদের পরবর্তীতে মডিফাই তৈরি। হচ্ছে আর কি, গানগুলো মডিফাই হ্যাঁ, হলো। যেমন বাউল আব্দুল করিমের গানগুলো আমরা দেখতে পাই। ওই জি, যে একটা বিখ্যাত জি, গান জি। আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই আগে কি গানটার সুন্দর ব্যাপারে দিন তো একটা কাটাইতাম। বিশাল ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলুন, তো কন্টিনিউ করুন। ওভারঅল যদি আসলে আমরা দেখি, আলটিমেটলি আমরা আসলে যে জায়গা থেকে দেখি সেই জায়গার বাইরেও অধিকাংশ আমাদের ৮০% মানুষের আসলে বসবাস। তারা আসলে এখনো এই লোকসঙ্গীত এবং এই লোকসঙ্গীতের আধুনিক সংস্করণ শুনতেছে যদিও, কিংবা হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের ছায়াছবির যে ছবি যেগুলো ৭১-এর পরে হওয়া যে ছায়াছবিগুলা, সেই ছায়াছবির হ্যাঁ, গানগুলো শুনতেছে, এবং কিছু আছে দেশাত্মবোধক গান। যদিও দেশাত্মবোধক গান নিয়ে আমি এখন বেশ সন্দিহান। দেশ এখন যে সংক্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষ আসলে দেশের প্রতি ভালোবাসার ওই জায়গাটা আসলে কতটুকু যখন ইনটেক আছে এবং সেই জায়গা থেকে মানুষ যে শোনে, এটা আসলে আমার এখন হ্যাঁ, আবার একটা প্রজেক্ট করা লাগবে আসলে সেটা নিয়ে কথা বলতে গেলে। হ্যাঁ, এটা নিয়ে একটা চিন্তা ভাবনা বা থিসিস করে ব্যাপারটা বের করতে হবে। যাই হোক, না, বিষয়টা ওদিকে পরিবর্তন না হচ্ছে বাড়ে যেহেতু। আমি। হ্যাঁ, হ্যাঁ, না এই একটা জিনিস, এই যে বললেন যে টেস্ট যে চেঞ্জ হলো, যে ফোকটাকে আধুনিক করে যে আমাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে, এটা নিয়ে আমার একটা গল্প মনে পড়লো। শ্রোতা দর্শক যারা দেখছেন কিংবা দেখবেন কিংবা আপনিও হয়তো জানেন, কালিকা দাস বাউলের একটা ঘটনা আছে আব্দুল করিমকে নিয়ে। তো বাউল আব্দুল করিমকে উনি একবার বলছেন, যখন তার গান আর কি এভাবে আর কি আধুনিকায়ন হয়ে আর কি প্রেজেন্ট হওয়া শুরু হলো। তো সে যে সুরে গেয়েছে হয়তো সবই ঠিক আছে, কিছু কিছু চেঞ্জ করে। তো একজন ক্রিয়েটিভ মানুষ, সে বেঁচে আছে, তার জিনিস তার অনুমতি ছাড়া চেঞ্জ করা, এটা তো একটা দুঃসাহসের ব্যাপার বা অন্যায়ও বটে। তো যেটা হলো ব্যাপার, তো কালিকা দাস বাউল বা বললেন যে গুরুজি বলে ডাকতেন আব্দুল করিমকে। তো বললেন যে গুরু, আপনার গান যে এই যে বিকৃত সুরে গাচ্ছে, তো আপনি এটা নিয়ে কিছু বলেন না কেন? তা আব্দুল করিম বললেন যে আহ, আম, তোমাকে একটা প্রশ্ন করি। মনে করো তুমি এক জায়গায় গান করতে গিয়েছো, গিয়ে দেখতেছো একজনও দর্শক নেই। এক প্যান্ডেল আছে, খালি প্যান্ডেল পড়ে আছে, এবং সেখানে শুধু একজনই লোক আছে। সে হচ্ছে ওই যে সাউন্ডের যে লোকটা, মাইক নিয়েও বসে আছে। তুমি কি গান গাইতে পারবা? কালিকা দাস বাউল একটু চুপ করে থেকে বললেন, না গুরুজি, গান কার জন্য গাইবো? তারপরে বলতেছে যে আমি আব্দুল করিম গাইতে পারবো। তো বললো যে সে কেমন? বলতেছে যে ওইখানে যে মাইকি যে লোকটা বসে আছে মাইকের জন্য, আমি ওর জন্যই গান। তো শেষমেশ তিনি যেটা সামারি বললেন, গল্পটা আরো বড়সড়, আমি কেটে ছেটে ছোট করে বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা জি, সুন্দর দৃষ্টিতে দেখবেন, শ্রোতা দর্শকরা আরো ভালো জানে। তো যেটা হচ্ছে ব্যাপার, মোরাল অফ দ্য স্টোরি যেটা, সারাংশ যেটা, শেষে তিনি বললেন যে দেখো, আমি তো মূলত একটা বাণী প্রচার করি, মানে একটা দর্শন প্রচার করি। আমার গানের কথা যদি ঠিক থাকে, তো একটু সুর এদিক ওদিক করে গায় যদি সে গান। তো যাই হোক, এই ছিল হচ্ছে সেই গল্প। তবে যারা মডার্নাইজ করছেন বিভিন্ন আমাদের লোকসঙ্গীতের গান, তাদেরও বিভিন্ন সিরিয়াসলি হয়তো করছেন। আরো সিরিয়াস ভাবে করা উচিত। সবকিছু ঠিকঠাক রেখে আমাদের সংস্কৃতিটাকে যদি আরো একটু বেশি মানুষের সামনে তুলে হ্যাঁ, ধরা যায়, তাহলে বোধহয় আমরা আরো বেশি সমৃদ্ধ হব। কারণ আমাদের সংস্কৃতি হ্যাঁ, তো আর এমন না যে কিছুই নেই। অনেক কিছুই আছে। আমরা না, পয়ার দেখি, মহাপয়ার দেখি, মঙ্গল কাব্য দেখি, সেখানে সব কাছে খানে গানের ছড়াছড়ি। এই যে গত দুদিন আগে সম্ভবত বঙ্গ রাখাল আসলেন, উনি একটা গবেষণা করছেন হাঁটুরে কবিতা নিয়ে, পিএইচডি করছেন অলরেডি। তো হাঁটুর কবিতা নিয়ে উনি যেসব তথ্য উপাত্ত দিলেন, অবাক করার মতো ব্যাপার। সেটাও এক ধরনের গান। হাঁটুরি কবিতা তারা লিখছেন, যেগুলো বাজারে বিক্রি হতো এক সময়, এবং সেটা সুরে সুরে গাওয়া হতো। এটাও তো আমাদের লোকসঙ্গীতের অংশ। হ্যাঁ, বাইরে না, সেটা করা হতো না, পাঠ করা হতো না, সুরে সুরে গাওয়া হতো। ভালো ক্যানভাসাররা কাজ যে হচ্ছে গানগুলো মানে। করে, হ্যাঁ, হ্যাঁ, ক্যানভাসাররা যে গানগুলো করেন বিভিন্ন জায়গায়, মাঠে ময়দানে, সেগুলোও কিন্তু গান, আমাদের লোকসঙ্গীতেরই অংশ। ঠিক আছে? তারা কিন্তু কারো গান ধার করছেন না। ঠিক আছে? আমাদের এই জায়গা থেকে। তো যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমি হয়তো একটু আপ্লুত হয়ে গিয়েছিলাম গল্প বলতে। আজকে অতিথির কথা শুনবো। আমি একটু গান শুনবো। রেজা ভাই, গান কি আমরা শুনতে পারবো? নাকি অন্য আলাপে যাব? আহ ইচ্ছা, গান শুনেও আলাপে যাওয়া যেতে পারে, আলাপ করেও গানে যাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা আর একটু গান শুনি, তারপরে আলাপ করি। শ্রোতা দর্শকরা গান শুনবে না, এটা কি হলো? মানে এটা শ্রোতা দর্শকের উপর চাপিয়ে দিলাম, মূলত আমি শুনতে চাই। আচ্ছা, এই গানটা হচ্ছে বাংলাদেশের একজন শিল্পী বিজয় মামুন, ওনার গাওয়া।
গানটা একটু আচ্ছা, রক ঘরানার, আবার একটু মেলোডিক ঘরানার। আমি গানটা আচ্ছা, আমার সংস্করণে আর কি একটু গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, শুরু করুন। যদি বৃষ্টি হতাম, তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না ধরা। যদি বৃষ্টি হতাম, তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না ধরা। এতটা কাছে তুমি, তবুও যায় না ছোঁয়া। এতটা ভালোবাসা, তবুও হয় না বলা। এতটা কাছে তুমি, তবুও যায় না ছোঁয়া। এতটা ভালোবাসা, তবুও হয় না বলা। যদি বৃষ্টি হতাম, তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না ধরা। একটা মিনিট, কারেন্ট চলে গেছে তো আমি জাস্ট একটু লাইট অন করি। হ্যাঁ, হ্যাঁ, না অসুবিধে নেই। আমি দর্শকদের সঙ্গ দিচ্ছি। দর্শকরা আহ, বুঝবেন লাইভে এরকম বিভিন্ন ধরনের ছোটখাটো ঝামেলা হয়। আশা করছি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন এবং দেখবেন। দেখছি আরো অনেকেই যুক্ত হয়েছেন। হাসান সৈকত লিখেছেন, আমাকে শুনছেন, কি দেখা যাচ্ছে এখন? শুনছি। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে একটা অ্যাস্থেটিক ব্যাপার চলে আসছে। নাও ইউ লুকিং আচ্ছা লাইক আমি এ রিয়েল ফটোগ্রাফার। ওকে, ঠিক আছে, আমি ওকে, যেখান থেকেই ক্যারি অন। হ্যাঁ, আমি ওখান থেকেই কন্টিনিউ কন্টিনিউ। করছি আবার। যদি বৃষ্টি হতাম, তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না ধরা। অদৃশ্য সীমানা তোমার আমার মাঝে, চাঁদ হারিয়ে যায় রাত ফুরবার আগে। অদৃশ্য সীমানা তোমার আমার মাঝে, চাঁদ হারিয়ে যায় রাত ফুরবার আগে। এতটা কাছে তুমি, তবুও যায় না ছোঁয়া। এতটা ভালোবাসা, তবুও হয় না দেওয়া। যদি বৃষ্টি হতাম, তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না ধরা। যদি বৃষ্টি হতাম। শেষ করলাম। আহা, 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 সাধু, 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 বৃষ্টিময় গান। হৃদয় ভিজে যাচ্ছে। চমৎকার, খুবই ভালো লাগলো। শ্রোতা দর্শক যারা দেখছেন তাদেরকে আবারও শুভেচ্ছা। যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আমরা শিল্পীর সাথে আরেকটু আলাপচারিতা যাই। আমরা গান শুনবো, আলাপচারিতাও করবো, গানও শুনবো। আর সময়ের দিকেও আমাদের একটু নজর রাখতে হবে। কারণ আড্ডা জি। দিচ্ছি যেহেতু একটা লাইভে ডিজিটাল প্ল্যাটফর্মে, ঘরে বসে আড্ডা দিলে তো সারা রাত, তো সারা রাত দিতে পারছি না, এর জন্য দুঃখিত। সময়ের দিকে খেয়াল রাখতে হয়। তো যে ব্যাপারটা এখন একটু কথা বলতে চাই, আপনাকে নিয়েই কথা বলতে চাই। আপনি প্রথমে ছোট ছোট প্রশ্ন, ছোট করে উত্তর দিলে হবে। অ্যাজ এ মিউজিশিয়ান না অ্যাজ এ পারফর্মার, কোথায় কোনটা, পারফর্মার নাকি মিউজিশিয়ান, কোনটায় বেশি কমফোর্ট ফিল করেন? মিউজিশিয়ান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে ক্রিয়েটিভিটিটা বেশি কাজ করে, আমরা বুঝতে পারলাম। জি। তো যাই হোক, এখন মিউজিক নিয়ে যেহেতু কাজ করছেন, মিউজিক নিয়ে আপনার
বর্তমানে কিংবা পরবর্তীতে কেমন কি কাজ চলছে বা করছেন, একটু আমাদের সাথে শেয়ার করেন, শুনি, আমরা জানি এবং দর্শকদেরকে জানাই। আচ্ছা, আমার নিজের ব্যাক স্টেজে কাজ করতে করতে আসলে আমার নিজের কিছু গান দাঁড়াইছে আর কি। একটা দুইটা এরকম, সেটা নিয়ে আসলে আলটিমেটলি বাইরে বের করার কিংবা তৈরি করার একটা পরিকল্পনা করছি আমি। সেগুলো নিয়ে কাজ করছি একটু আচ্ছা। একটু করে। একই সাথে কিছু ক্লাসিক্যাল পিস, যেটা আর কি ওয়ার্ল্ড ওয়াইড সবাই শোনে, হ্যাঁ, তো সেটাকে হুম। এখন নতুন মাত্রায় আসলে করা যায় কিনা আমাদের পরিচিত ঢঙে, যে না এটাও আসলে আমাদের মানুষের শোনার দরকার, সেটা নিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে আমি একটু কাজ করছি। এই কাজগুলো নিয়েই আচ্ছা। আসলে মিউজিকের আমি এখন আপাতত ব্যস্ত আছি। আর বেশিরভাগ সময় মিউজিক অন্য যেসব কাজ করতে হয় সেটা হচ্ছে যে বেশ কিছু স্টুডেন্ট আছে আমার, তো ওদেরকে হুম। নিয়েই কাজ করতে হয় বেশি। তো ওদেরকে নিয়ে আমার আরেকটা প্ল্যান আছে যে আমি আসলে ওদেরকে সবাইকে একসাথে নিয়ে আমি একটা কাজ দাঁড়া দাঁড়া করাইতে চাই, যেটা আসলে বাইরে মানে হয় ওয়ান কাইন্ড অফ অনেকেই, একটা মানে দলীয় পারফর্ম বা দলীয় একটা হ্যাঁ, প্রযোজনা তৈরি করতে চান, ব্যাপারটা এরকম? হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা। এরকম আর কি। আচ্ছা। এইগুলো তো নিয়ে যাই একটু হোক, এখন পরিকল্পনা এবং মোটামুটি, কাজ চলছে। হুম হুম, বলুন। আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি একটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জানতে পারলাম। আপনার অ্যালবামের কাজ দ্রুত শেষ হোক, এটা আমাদের কামনা থাকবে এবং আমরা সবাই সেটা মন প্রাণ উজাড় করে শুনবো। এখন যেটা শুনতে চাই যে আপনার যেসব গান করা আছে সেখান থেকে একটা গান, পরিপূর্ণ গান আমরা শুনবো, এটা আমাদের আবদার। তার আগে ছোট্ট আর একটু আলাপ সেরে নিই, মানে এই আলাপগুলো আসলে অনেক অনেক আলাপ ছিল। প্রশ্নের একটা বিশাল ভান্ডার ছিল যে আজকে কায়ুম রেজার সাথে একটা জমজমাট আড্ডা হবে মিউজিক নিয়ে। যে এই আমাদের লোকসঙ্গীত নিয়ে আপনি একসময় বলছিলেন, এই যে লোকসঙ্গীতের যে ব্যাপারটা, ঠিক আছে, এই লোকসঙ্গীতের ব্যাপারটা নিয়ে কি কাজ করা হয়েছে বা করেন কিনা, আহ এটা একটু আমাদের সাথে শেয়ার করেন। আমার ইউনিভার্সিটি লাইফে যখন আসলে তখন মিউজিক নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকা হতো, এবং আমাদের একটা দল ছিল। আহ, আমরা ব্যান্ড বলতাম না, দল বলতাম। তার কারণ হচ্ছে যে আমরা চাইছিলাম যে ইস্টার্ন ওই রুটটা আসলে এখানে রুট করুক, এবং সেখানে আমরা আচ্ছা মেইনলি লোকসঙ্গীতগুলোকেই হচ্ছে যে আধুনিকায়ন করার চেষ্টা করতাম। এবং আমরা আচ্ছা। অনেক লোকসঙ্গীত করছি আমাদের সেই দলটা নিয়ে, এবং সব জায়গায় আমরা পারফর্মও করছি, ক্যাম্পাস থেকে শুরু করে ক্যাম্পাসের বাইরে সব জায়গাতেই। তো এখন আসলে সবাই ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ব্যক্তিগত জীবনে এখন আসলে ওইটা এক জায়গায় হওয়া হয় না আমাদের। কিন্তু লোকসঙ্গীত নিয়ে কাজ করছি আমি কাজ করছি আসলে অনেক। এখন এই মুহূর্তে লোকসঙ্গীত নিয়ে কাজ করা হচ্ছে না, তবে আমার চিন্তা ভাবনা আছে যে আচ্ছা। সবাই আচ্ছা। আবার একটা জায়গায় পৌঁছালে কিংবা স্থির হলে পরে সবাইকে নিয়ে আমি হয়তো আবার একটা আয়োজন করতে পারি কিংবা এরকম আচ্ছা, একটা এর চিন্তা সাথে ভাবনা আমার আছে। একটা প্রাসঙ্গিক কথা মনে পড়লো যে কোন জনরায়, আপনি বিভিন্ন জনরা আছে, ইস্টার্ন, ওয়েস্টার্ন, ক্লাসিক, ফোক, অসংখ্য জনরাই আছে। আমার চেয়ে আরো আপনি ভালো বলতে পারবেন, আপনি একজন ভালো মিউজিশিয়ান। তো যেটা হচ্ছে ব্যাপার, কোন জনরায় আপনি কমফোর্ট ফিল করেন যে এই জনরাটা নিয়ে আমি কাজ করতে আই ফিল ভেরি গুড? এখন পর্যন্ত আমার মানে ধারণার মধ্যে কিংবা আমার আমার যখন আমি আমি আমার প্রজেক্টটা নিয়ে কাজ করছি তখন আমি প্রায় ফাইন্ড আউট করলাম যে প্রায় 2500-র উপরে জনরা আছে পৃথিবীতে। আচ্ছা। হ্যাঁ, 2500-র উপরে জনরা আছে, কাউন্ট করা যায় যেগুলো আঞ্চলিক যেগুলো এখনো, তো সেগুলো বাদই। তো আমার হ্যাঁ, কাছে যেগুলো যেটা এসে এখনো আমার কাছে মনে কাগজ হয়েছে কি, কলমে ওঠেনি। হ্যাঁ হ্যাঁ, কাগজ কলমে ওঠেনি এখনো। আমার কাছে হ্যাঁ। এসে যেটা মনে হয় যে আমি আসলে জনরার থেকে বেশি একটু বাংলা ভাষায় এটাকে আসলে সংজ্ঞায়িত করতে চাই, যে আমি আসলে কোন ঘরানার কি করতেছি কিংবা কোন ঘরানাটা আমার পছন্দ। সেটা হচ্ছে যে রিফ্রেশিং যে কোনো কিছুই। হ্যাঁ, সেটার মানে যা অনেকেই বলে আমার যে না, হৃদয়ে হৃদয়ে দোলা দেয়, অনুরণন সৃষ্টি করে, সেই হ্যাঁ, ধরনের সব কাজই এরকম করতে কোনো চাই, কিছুই। ব্যাপারটা এরকম। হ্যাঁ, ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মোটামুটি আমরা কাইয়ুম রেজার সাথে ছোট্ট একটা আড্ডা দিয়ে ফেললাম। আসলে বড় আড্ডা এই জন্য বলবো না, কারণ স্টকে আরো অনেক অনেক প্রশ্ন ছিল আড্ডাবাজির জন্য, কিন্তু সময়ের কারণে করতে পারছি না। তো এখন হ্যাঁ, আমরা যেহেতু অনেকক্ষণ শেষের কথা দিকে বলতে চলে পারবো, এসেছে, কিন্তু আসলে আহ, হ্যাঁ হ্যাঁ, সময়ের দিকেও সময় আমাদের হয়ে একটু ওঠে না। দেখতে হয়। আমরা অলরেডি 55 মিনিট পার করে ফেলেছি, আপনি খেয়াল করেছেন আমি কিনা জানি আপনার না। কথাটা শুনতে পাইনি, আরেকবার আমরা অলরেডি 55 মিনিট পার করে ফেলেছি, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, মানে প্রায় তখন 1 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ,
55 মিনিট পার করে ফেলছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক এখন যেটা হচ্ছে ব্যাপার শেষের দিকে যেহেতু তানি ভাই, আপনার আহ, প্রজেক্টের, হ্যাঁ, হ্যাঁ, আপনার প্রজেক্টের একটা গান শুনতে চাই। আপনার প্রজেক্টের এবং পরিপূর্ণ শুনতে চাই, অর্ধেক শুনবো না। ঠিক আছে? আমি শেষের কথাগুলো শুনতে পাইনি, একটু ছোট করে যদি আবার বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার প্রজেক্টের যেকোনো একটা গান আমরা শুনতে চাই। আচ্ছা, আমার প্রজেক্টের একটা গান, সেটার পুরোটা এখন আসলে সম্ভব না, তবে আমি অর্ধেক সেটা আমি আচ্ছা, আসলে আচ্ছা, আচ্ছা। আপনাদেরকে ওকে। শোনাচ্ছি। পুরোটা শোনানো এই জন্যই আসলে সম্ভব না, মানে উচিত না, আচ্ছা, সে কারণ আলাপে অনেক আমরা না যাই। বিষয়। আমি কারণ এটা হ্যাঁ, হ্যাঁ বিষয় থাকে এবং এটা পরে রিলিজ হবে। আর তারপরে যে আপনি হ্যাঁ, শোনাতে আগ্রহী হয়েছেন, আনরিলিজ বা গান এরকম অনেকেই শোনায় না। এটা তাদের ক্রিয়েটিভিটি। তারপর আপনি শোনাচ্ছেন, এটা আমাদের সৌভাগ্য। চলুন গানে চলে যাই। হ্যাঁ। তো সেটার আমি কিছু অংশ একটু গাই। টিপ টিপ কাজলে মরে যাই আমি, এভাবে এখনই যেও না, ওই নীল নীল চোখ ডুবে যাই আমি, এভাবে এখনই যেও না, টিপ টিপ কাজলে মরে যাই আমি, এভাবে এখনই যেও না, ওই নীল নীল চোখ ডুবে যাই আমি, এভাবে এখনই যেও না, চাঁদের ছায়া তোমার কপালে, চাঁদ তা নিজেই জানে না, আমাকে দিলে মেঘের কালো, তোমার চোখেই সীমানা, টিপ টিপ কাজলে মরে যাই আমি, এভাবে এখনই যেও না। ধন্যবাদ। বাহ! আমার খুবই ভালো লাগলো। আমি খুবই আশাবাদী। গানটা আসলে আহ, মানে কি বলবে? আমাদের আরো ভালো লাগা তৈরি হবে গানের প্রতি। তো যাই হোক, আশা করি। সময়ের দিকে আমাদের তাকাতে হচ্ছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন কিংবা মাঝে মাঝে ঢু মেরে এসেছেন, সকলকেই অনেক ভালোবাসা। আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি কাইয়ুম রেজার কাছে। আজকের অনুষ্ঠানের ছোট হলেও একটা ফরমাল বিদায়ী শুভেচ্ছা বা কথোপকথনের জন্য শ্রোতা দর্শকদের সাথে। হ্যাঁ, আমি সবার জন্য আসলে একটা খুব ছোট্ট মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে যারাই নতুন করে মিউজিক হোক কিংবা যে আর্ট ফর্মই হোক না কেন, যখন কেউ শিখতে চায় কিংবা হচ্ছে যে সেটার প্রতি আগ্রহ দেখায়, আমার আসলে আমাদের আসলে সবাইকে খুব সুন্দর একটা জায়গায় তাকে পৌঁছানো উচিত কিংবা যেতে বলা উচিত, সাজেশন দেওয়া উচিত, যেখান থেকে সে আসলেই তার আর্ট ফর্মটাকে সে নারিশ করতে পারবে, সে পরিচর্যা করতে পারবে। এটা আসলে বাংলাদেশে হয় না, এই জন্য এই রিকোয়েস্ট আমি সবার কাছেই করব, যেন আশেপাশে যে জানে সে যেন একটু উপযাচক হয়ে তাকে আসলে সৎ কিংবা সঠিক জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়। এছাড়া সবার জন্য সার্বিকভাবে আমি আসলে সবার কাছে দোয়া চাইবো, আশীর্বাদ চাইবো, আমাদের সবার স্বাস্থ্যের জন্য, পুরো বাংলাদেশের সবার সুন্দর এবং শৈল্পিক মনোভাব যেন আসলে টিকে থাকে এত যুদ্ধের মধ্যেও, সবাই যেন সেটা টিকায় রাখে। আমি এটা চাইবো এবং আমার আমার জন্য দোয়া আমি সবার কাছে চাইবো, সবার জন্য দোয়া চাইবো। ধন্যবাদ কাইয়ুম রেজা, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে এই যে আড্ডা মারলেন, এই জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
আর শ্রোতা দর্শক যারা দেখেছেন যে অবস্থায় আছেন, সকলেই সুন্দরের সাথে থাকুন। কায়ুম রেজার সাথে বা কায়ুম রেজার সুরে, কথার সুরে সুর মিলে আমিও বলতে চাই, সকলের অন্তরে শিল্প সাহিত্যের ছোঁয়া লাগুক, বেঁচে থাকুক, বোধের উদয় হোক, সকলের শুভবুদ্ধির উদয় হোক, যুদ্ধ নয় শান্তি চাই। এইসব অরাজকতা বন্ধ হোক, আমাদের জীবন শান্তি এবং সুন্দরে ভরে উঠুক। আমরা যেন দুটো ডাল ভাত খেয়ে বাউলের গান গেয়ে এ পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আসলেই তো সামনে পিছনে কিছু নেই, সবই শূন্য। আমরা যত কিছুই করি দিন শেষে শূন্য। স্টিভ জবসের শেষ চিঠি দেখলেও বোধহয় আমরা সেটা দেখতে পারি। হসপিটালে তিনি যখন ছিলেন, শেষ বোধহয় একটা চিরকুট বা চিঠি তিনি লিখেছিলেন যে জীবনে কত কিছুই করলাম, এখন আমি হাসপাতালে শোয়া। তো এখন মনে হয় যে সারাংশ হচ্ছে এরকম, এখন মনে হয় যে এসব আসলে কিছুই না। তো তাহলে জীবনে কি মূল্য? মূল্য হচ্ছে ততটুকু যতটুকু বা যে কয়জনের ভালোবাসা পেয়েছি, এইটুকুই আমার অমূল্য সম্পদ। তো আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসায় ভরিয়ে তুলবো। ভালোবাসায় যখন ভরিয়ে তুলবো, তখন যুদ্ধ, বিগ্রহ, বিপ্লব, অন্যায়, দুর্নীতি, হিংসা, ষড়যন্ত্র এগুলো বন্ধ হয়ে যাবে। কারণ ভালোবাসা মানুষকে অন্যরকম করে তোলে, নীরব করে তোলে, সুন্দর করে তোলে, মাধুরীময় করে তোলে। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। যে যেখানে আছেন ভালো থাকবেন। আগামী দিন আবার নতুন একটা এপিসোড বা পর্ব নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।